ডায়ার বড় হয়েছেন ঔপনিবেশিক কাঠামোয়, যেখানে শেখানো হয়েছে আদেশও দাও, আদেশ পালনও করাও। ১৯১৯ সালের ১৩ই এপ্রিল বৈশাখী অমৃতসর, একটি বাগান, চারদিকে উঁচু দেওয়াল, একটি মাত্র সরু প্রবেশপথ। সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ, শিশু, নারী, বৃদ্ধ। কেউ রাজনৈতিক সভায় এসেছেন, কেউ বৈশাখীর উৎসবে, কেউ কেবল কৌতূহলে। বিকেল ৫:৩০, একদল সৈন্য এলো, দুটি সাজোয়া গাড়ি, ৫০ জন রাইফেলধারী, নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল রিজেনারেল এডওয়ার্ড হ্যারি ডায়ার। সৈন্যরা প্রবেশপথ আটকালো। কোনো সতর্কবার্তা নেই, কোনো ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ নেই। ডায়ার হাত তুললেন এবং বললেন, ফায়ার। গুলি শুরু হলো, থামলো না। ১০ মিনিট, ১৬৫০ রাউন্ড গুলি। মানুষ পালাতে পারছেন না। দেওয়াল উঁচু, প্রবেশপথ আটকানো, একমাত্র পথ কূপ। বাগানের মাঝখানে একটি কূপ। মানুষ লাফ দিলেন একের পর এক গুলি থেকে বাঁচতে। পরে সেই কূপ থেকে ১২০টি মৃতদেহ তোলা হয়েছিল। ১০ মিনিট পরে গুলি থামল, কারণ গুলি শেষ হয়ে গিয়েছিল। ডায়ার সৈন্যদের নিয়ে চলে গেলেন। আহতদের জন্য কোনো সাহায্য নেই। বাগানে পড়ে রইলেন মৃত। আহত, মৃতপ্রায় সরকারি হিসাব ৩৭৯ জন মৃত। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের তদন্তে ১,০০০-এরও বেশি। এবং ডায়ার সেই রাতে ঘুমালেন শান্তিতে। আজ বিং ইনসাইডে আমরা ঢুকব সেই মনের ভেতরে, যে মন এই আদেশ দিয়েছিল এবং তারপরেও অনুশোচনা করেননি। ডায়ারের জন্ম এবং গড়ে ওঠা সাম্রাজ্যের সন্তান। ১৮৬৪ সালের ৯ই অক্টোবর, মুরি, পাঞ্জাব, তখন ব্রিটিশ ভারত। রিজনাল ডায়ার জন্মালেন। বাবা এডওয়ার্ড ডায়ার ভারতে মদের কারখানার মালিক। ডায়ার ভারতেই বড় হলেন, শৈশব কাটল ভারতীয় পরিবেশে। কিন্তু ব্রিটিশ মানসিকতায় এই বিভাজনটা গুরুত্বপূর্ণ। ডায়ার ভারতকে চিনতেন, কিন্তু ভারতীয়দের সমান মনে করতেন না। তার মানসিকতা ছিল তখনকার ব্রিটিশ সাম্রাজ্যের সাধারণ মানসিকতা, হোয়াইট ম্যানস বার্ডেন, সাদা মানুষের বোঝা। অর্থাৎ ব্রিটিশরা ভারতে এসেছে ভারতীয়দের সভ্য করতে, শাসন করতে, নিয়ন্ত্রণ করতে। এই বিশ্বাস ডায়ারের রক্তে। সিমলাতে স্কুল, তারপর ইংল্যান্ড, রয়্যাল মিলিটারি কলেজ, সামরিক শিক্ষা। ১৮৮৫ সালে ভারতে ফিরে এলেন, সেনাবাহিনীতে যোগ দিলেন এবং শুরু হলো একটি সামরিক জীবন, যেটা শেষ হবে অমৃতসরের বাগানে, রক্তের মধ্যে। সামরিক জীবন, একজন কঠোর কিন্তু দক্ষ অফিসার। ডায়ারের সামরিক ক্যারিয়ার ছিল মিশ্র, কিছু সাফল্য, কিছু বিতর্ক। বার্মায় কাজ করেছেন, আফগানিস্তানের সীমান্তে, প্রথম বিশ্বযুদ্ধে মেসোপটেমিয়ায়। ডায়ার সম্পর্কে সহকর্মীরা বলতেন তিনি কঠোর, নিয়মনিষ্ঠ, কিন্তু সহানুভূতিহীন। একবার একটি ঘটনা ঘটেছিল। একজন ভারতীয় সৈনিক নিয়ম ভেঙেছিলেন। ডায়ার তাকে এমন শাস্তি দিলেন, অন্য অফিসাররা অস্বস্তি বোধ করলেন, বললেন এটা বেশি হয়ে গেছে। ডায়ার বললেন, নিয়ম মানতে না পারলে শাস্তি পেতে হবে। এই নিয়ম মানো, নয়তো শাস্তি। পরে অমৃতসরে পূর্ণ রূপ দেখা গেল। ১৯১৯ সালে ডায়ার পাঞ্জাবে এলেন, অমৃতসর গ্যারিসনের কমান্ড নিলেন এবং এলেন এমন একটি সময়ে যখন পুরো ভারত উত্তেজনার তুঙ্গে। রাউল ট্যাগ এবং অসন্তোষের আগুন। ১৯১৯ সালের ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার পাশ করল রলেট অ্যাক্ট। এই আইনে বিনা বিচারে গ্রেপ্তার, বিনা বিচারে বন্দী। প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা ব্রিটিশদের পাশে লড়েছিলেন, লক্ষ লক্ষ সৈনিক। প্রতিশ্রুতি ছিল যুদ্ধের পর স্বায়ত্তশাসন, কিন্তু পরিবর্তে এলো আরো কঠোর আইন। গান্ধী বললেন ব্ল্যাক অ্যাক্ট, কালো আইন। সত্যাগ্রহ ডাকলেন, ভারত জুড়ে বিক্ষোভ। পাঞ্জাবে বিক্ষোভ তীব্র হলো। অমৃতসরে, লাহোরে দুজন জনপ্রিয় নেতাকে গ্রেপ্তার করা হলো, ডক্টর সাইফুদ্দিন এবং ডক্টর সত্যপাল। মানুষ ক্ষিপ্ত হলেন। ৯ এপ্রিল বিক্ষোভ, হিংসা, ৫ জন ব্রিটিশ নাগরিক নিহত। একটি ব্রিটিশ মিশনারি নারী আক্রান্ত হলেন, রাস্তায় আহত হলেন, কিন্তু ভারতীয়রাই তাকে উদ্ধার করলেন। কিন্তু এই ঘটনাগুলো ডায়ারের মনে গভীর ছাপ ফেলল। তিনি মনে করলেন এটা বিদ্রোহ, ১৮৫৭ এর মতো, এবং বিদ্রোহ দমন করতে কঠোর পদক্ষেপ দরকার। ১৩ই এপ্রিলের আগের ২৪ ঘন্টা কি ঘটেছিল? ১২ই এপ্রিল রাতে ডায়ার একটি ঘোষণা দিলেন, সভা সমাবেশ নিষিদ্ধ। কিন্তু এই ঘোষণা শহরের অনেক জায়গায় পৌঁছায়নি। অনেক মানুষ জানতেনই না। ১৩ই এপ্রিল বৈশাখী, শিখদের সবচেয়ে বড় উৎসব। মানুষ আসতেন বাগানে,
জালিয়ানওয়ালাবাগ, কেউ রাজনৈতিক সভায়, কেউ উৎসবে, কেউ পাশের গ্রাম থেকে, কিছুই জানেন না। ডায়ার খবর পেলেন, সিদ্ধান্ত নিলেন যাবেন। কিন্তু আজও প্রশ্ন, তিনি কি গুলি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন, নাকি পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিলেন? তদন্তে বেরিয়ে এসেছে, ডায়ার যখন বাগানে পৌঁছালেন, মানুষ শান্তিপূর্ণভাবে বসেছিলেন। কোনো অস্ত্র ছিল না, হিংসা ছিল না, একটি বক্তৃতা চলছিল। ডায়ার কোনো সতর্কবার্তা দিলেন না, ছত্রভঙ্গ হওয়ার সুযোগ দিলেন না, সরাসরি গুলির আদেশ। পরে তদন্তে ডায়ার বলেছিলেন, আমি সতর্কবার্তা দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ আমি চেয়েছিলাম পুরো ভারতে একটি বার্তা পাঠাতে। এই একটি বাক্য সব বলে দেয়। গুলির ১০ মিনিট, মৃত্যুর হিসাব ১৬৫০ রাউন্ড গুলি, ১০ মিনিট। ডায়ার পরে বলেছেন, আমার সৈন্যদের কাছে আরো গুলি ছিল, কিন্তু থামিয়েছি। কেন থামিয়েছি? কারণ মনে হলো যথেষ্ট হয়েছে। যথেষ্ট। কত মৃত্যু যথেষ্ট? সরকারি হিসাব বলে ৩৭৯। অনেক ঐতিহাসিকবিদ বলেন ১,০০০-এরও বেশি। কারণ সঠিক হিসাব রাখা হয়নি। অনেক মৃতদেহ পরিবার নিয়ে গেছে রাতেই, ভয়ে। আহতের সংখ্যা ১২০০-এরও বেশি। কিন্তু ডায়ার আহতদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করেননি। সান্ধ্যা আইন জারি ছিল। মানুষ বেরোতে পারছেন না। আহতরা পড়ে রইলেন সারা রাত খোলা আকাশের নিচে। অনেকেই মারা গেলেন চিকিৎসার অভাবে। ডায়ার সেই রাতে ছিলেন কোথায়? নিজের বাসায়। রাতের খাবার খেলেন, ঘুমালেন। পরদিন সকালে তার রিপোর্ট লিখলেন। সেই রিপোর্টে লিখলেন, দ্য ক্রাউড ওয়াজ ডিসপার্ট। ভিড় ছত্রভঙ্গ করা হয়েছে। ক্রলিং অর্ডার, অপমানের নতুন মাত্রা। জালিয়ানওয়ালাবাগের পরে ডায়ার থামলেন না। সেই রাস্তায় যেখানে মার্সেলা শেরউড আক্রান্ত হয়েছিলেন, ডায়ার একটি আদেশ দিলেন, ক্রলিং অর্ডার, হামাগুড়ি দেওয়ার আদেশ। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিটি ভারতীয়কে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে। সোজা হয়ে হাঁটতে পারবে না। কারণ ডায়ার বললেন, ইন্ডিয়ানরা ভাবে তারা সাহেবের সমান। এই আদেশ তাদের মনে করিয়ে দেবে তারা সমান নয়। এই আদেশ কার্যকর হলে পুলিশ দাঁড়িয়ে থাকত। বয়স্ক মানুষ, নারী সবাই হামাগুড়ি দিল। সূর্যের তাপে রাস্তার পাথরে হাত পা রক্তাক্ত, কিন্তু বিকল্প ছিল না। না মানলে গ্রেপ্তার। এই ক্রলিং অর্ডার জালিয়ানওয়ালাবাগের মতোই ভারতীয়দের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। কারণ এটা শুধু শারীরিক কষ্ট ছিল না, এটা ছিল মানবিক মর্যাদার অপমান। এই অপমান পরে স্বাধীনতা আন্দোলনের জ্বালানি হয়েছিল। হান্টার কমিশন, ডায়ারের নিজের জবানবন্দি। ব্রিটিশ সরকার তদন্ত করল হান্টার কমিশন। ১৯১৯ সালের নভেম্বর ডায়ারকে জিজ্ঞাসাবাদ করা হলো, এবং সেই জবানবন্দি পৃথিবীকে অবাক করে দিয়েছিল। কমিশন জিজ্ঞাসা করল, আপনি কি সতর্কবার্তা দিয়েছিলেন? ডায়ার, না। কেন? কারণ আমি চেয়েছিলাম মোরাল এফেক্ট, নৈতিক প্রভাব। মানে মানে আমি চেয়েছিলাম পুরো ভারত জানুক। বিদ্রোহ করলে এই পরিণতি। আপনি কি আরো গুলি করতে পারতেন? হ্যাঁ। কেন করেননি? কারণ গুলি শেষ হয়ে গিয়েছিল। এর উত্তর কমিশন এর অনেক সদস্যকে শিউরে দিয়েছিল। ডায়ার স্পষ্ট বললেন, গুলি শেষ না হলে আরো করতেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর উত্তর, যদি মেশিন গান নিয়ে যেতেন? ডায়ার বললেন, আমি যদি মেশিন গান নিয়ে যেতে পারতাম, নিয়ে যেতাম। এই উত্তরে কমিশন নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। ডায়ার আরও বললেন, আমি ভুল করিনি, আমি সাম্রাজ্য রক্ষা করেছি, আমার ডিউটি করেছি। ব্রিটেনের প্রতিক্রিয়া কি? বিভক্ত সাম্রাজ্য। হান্টার কমিশনের রিপোর্ট বেরোলো। ডায়ারের কার্যকলাপ নিন্দনীয়, তাকে পদ থেকে সরানো হলো, ভারত থেকে ফেরত পাঠানো হলো। কিন্তু ব্রিটেন বিভক্ত হয়ে গেল। হাউস অব কমন্স বেশিরভাগ সদস্য বললেন ডায়ার ভুল করেছেন, সাম্রাজ্যের মুখে কালিমা লেপেছেন। হাউস অব লর্ডস প্রায় সব সদস্য বললেন ডায়ার সাম্রাজ্য বাঁচিয়েছেন, তিনি নায়ক। মর্নিং পোস্ট, ব্রিটিশ সংবাদপত্র, ডায়ারের পক্ষে প্রচারণা। চাঁদা তোলা শুরু হলো। সেভিয়ার অব পাঞ্জাব, পাঞ্জাবের রক্ষক, ২৬,০০০ পাউন্ড উঠল। সেই সময়ের অর্থমূল্য বিশাল অঙ্ক। ডায়ারকে দেওয়া হলো এ সর্ড অব অনার, সম্মানের তলোয়ার। এবং অনেক ব্রিটিশ তাকে নায়ক মনে করলেন। তিনি ভারতে এই ঘটনা স্বাধীনতার আন্দোলনের গতি ১০ গুণ বাড়িয়ে দিল। গান্ধী বললেন, এরপর সহযোগিতা সম্ভব নয়, নন কোঅপারেশনাল মুভমেন্ট। এবং ভারতের স্বাধীনতার পথ আর পিছিয়ে যায়নি। মনোবিজ্ঞানের আলোয় ডায়ারের মন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডায়ার কি পাগল ছিলেন? না। তিনি কি দানব ছিলেন? সহজ উত্তর, হ্যাঁ। কিন্তু সহজ উত্তর সত্য নয়। মনোবিজ্ঞানীরা এই ধরনের মানুষকে বিশ্লেষণ করতে গিয়ে কিছু বিষয় দেখেছেন। প্রথমত, অথরিটেরিয়াম পার্সোনালিটি। ডায়ার বড় হয়েছেন ঔপনিবেশিক কাঠামোয়।
যেখানে শেখানো হয়েছে আদেশও দাও, আদেশ পালনও করাও। সন্দেহ করো না, দুর্বলতা দেখাও না। এই মানসিকতায় গুলি চালানো ছিল দুর্বলতা না দেখানো। দ্বিতীয়ত, ডিহিউম্যানাইজেশন, মানবতা হরণ। ডায়ার ভারতীয়দের মানুষ হিসেবে দেখতেন না, তিনি দেখতেন নেটিভ, শাসিত প্রজা, যাদের নিয়ন্ত্রণ করতে হয়। যখন মানুষকে মানুষ না ভাবলে তাদের হত্যা সহজ হয়। এটা ইতিহাসের বারবার দেখা গেছে। তৃতীয়ত, মোরাল ডিসএঙ্গেজমেন্ট, নৈতিক বিচ্ছিন্নতা। ডায়ার বিশ্বাস করতেন তিনি সাম্রাজ্যের জন্য কাজ করছেন। সাম্রাজ্য মানে সভ্যতা। সভ্যতা রক্ষা করতে গিয়ে কিছু মানুষ মারা গেলে সেটা ন্যায়সঙ্গত। এই ধরনের যুক্তি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা নিজেকে ভালো মনে করতে সাহায্য করে এবং ভালো মনে করা মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। তো একটা লাইন মনে পড়ে, মন্দের সাধারণতা। ডায়ার অসাধারণ দানব ছিলেন না, তিনি ছিলেন একটি ব্যবস্থার সাধারণ পণ্য, যে ব্যবস্থা শিখিয়েছিল কিছু মানুষ কম মূল্যের। ডায়ারের শেষ জীবন কেমন ছিল? অনুতাপহীন পরিণতি। ডায়ার ভারত ছেড়ে ইংল্যান্ডে গেলেন, অসুস্থ কিন্তু অনুতাপহীন। একটি সাক্ষাৎকারে বললেন, আমি যা করেছি তা সঠিক ছিল। আমি আবার একই পরিস্থিতিতে একই করতাম, একই কথা। এই কথা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ অনুতাপ নেই, শিক্ষা নেই, পরিবর্তন নেই। ১৯২০ সালে ডায়ার অবসর নিলেন। শরীরে ১৯২০ সালে ডায়ার অবসর নিলেন। ধমনী শক্ত হয়ে যাওয়ার রোগ, ধীরে ধীরে পক্ষাঘাত, কথা বলতে পারছেন না, নড়তে পারছেন না। ১৯২৭ সালে ২৩শে জুলাই ডায়ার মারা গেলেন ইংল্যান্ডে। মৃত্যুর আগে শেষ কথা বলেছিলেন বলে জানা যায়, সো মেনি পিপল নো হু ফায়ার ফার্স্ট, আই ডোন্ট নো হোয়াই দে ওয়ারিড মি সো। এত মানুষ জানে কে আগে গুলি করেছিল, কেন তারা আমাকে কষ্ট দিয়েছে। জানি না, কষ্ট তারা। হাজার মৃত্যু মানুষের নয়, নিজের। উধম সিং এবং প্রতিশোধের ২১ বছর। জালিয়ানওয়ালাবাগ সেই দিন। একটি কিশোর বেঁচে গিয়েছিল, নাম উধম সিং। তিনি দেখেছিলেন সব এবং শপথ নিয়েছিলেন একদিন প্রতিশোধ নেব, কিন্তু ডায়ারের বিরুদ্ধে নয়, কারণ ডায়ার শুধু হাতিয়ার। আসল দায় তিনি পাঞ্জাবের গভর্নর দিয়েছিলেন, মাইকেল ডি ওয়ারিয়ার। তিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন, মাইকেল ও ডয়ার। তিনি ডায়ারের কার্যকলাপ সমর্থন করেছিলেন এবং প্রশংসা করেছিলেন। ২১ বছর উধম সিং অপেক্ষা করলেন, ভারতে, আফ্রিকায়, আমেরিকায়, ইংল্যান্ডে। ১৯৪০ সালের ১৩ই মার্চ লন্ডনে ক্যাক্সটন হল একটি সভা। উধম সিং সেই সভায় ঢুকলেন একটি বই হাতে, বইয়ের ভেতরে রিভলভার। মাইকেল মঞ্চে। উধম সিং এগিয়ে গেলেন, গুলি করলেন এবং ডি ওয়ার মারা গেলেন। উধম সিং পালাননি, দাঁড়িয়ে রইলেন, গ্রেপ্তার হলেন, বিচার মৃত্যুদণ্ড। ১৯৪০ সালের ৩১ জুলাই ফাঁসি। উধম সিং এর শেষ কথা, আই এম নট অ্যাফ্রেড অফ ডেথ, আই এম ডেইং ফর মাই কান্ট্রি। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি দেশের জন্য মরছি। ২১ বছরের অপেক্ষা এবং শেষে নিজের জীবন দিয়ে জালিয়ানওয়ালাবাগের শহীদের প্রতি শ্রদ্ধা। আজকের পৃথিবীতে জালিয়ানওয়ালাবাগ ১৯১৯ সাল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ১০০ বছর। ব্রিটেনের প্রাইম মিনিস্টার থেরেসা মে বলেছেন, এ শেমফুল শেয়ার অব ব্রিটিশ ইন্ডিয়া হিস্টোরি। ব্রিটিশ ভারতীয় ইতিহাসের লজ্জার দাগ। কিন্তু আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করলেন না। ভারত চেয়েছিল সরাসরি ক্ষমা, ব্রিটেন দিল না। কুইন এলিজাবেথ টু ১৯৯৭ সালে জালিয়ানওয়ালাবাগে গিয়েছিলেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছিলেন, কিন্তু ক্ষমা চাননি। এই ক্ষমা না চাওয়া আজও একটি কূটনৈতিক বিষয় ভারত এবং ব্রিটেনের সম্পর্কে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমা কি যথেষ্ট? ৩৭৯ অথবা ১,০০০ মানুষের মৃত্যু, হাজার পরিবারের ধ্বংস, একটি জাতির অপমান, এর জন্য কি কোনো ক্ষমা যথেষ্ট? ইতিহাস বলে না। ইতিহাস শুধু বলে ভুলো না। ডায়ারের মনের ভেতরে কি ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরেকটি প্রশ্ন বেরিয়ে এলো। ডায়ার একাকী এই সিদ্ধান্ত নিয়েছিলেন? না, ডায়ার ছিলেন একটি ব্যবস্থার অংশ মাত্র। সেই ব্যবস্থা বলেছিল ভারতীয়রা সমান নয়। সেই ব্যবস্থা বলেছিল বিদ্রোহ দমনে যেকোনো পদক্ষেপ ন্যায়সঙ্গত। সেই ব্যবস্থা বলেছিল সাম্রাজ্য রক্ষা করাই সর্বোচ্চ কর্তব্য। ডায়ার সেই ব্যবস্থার শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই শিক্ষার চূড়ান্ত প্রয়োগ করেছিলেন ১৩ই এপ্রিলের বিকেলে। এটা কি শুধু ইতিহাসে? না, আজও পৃথিবীতে যে ব্যবস্থা বলে কিছু মানুষ কম মূল্যের,
কিছু মৃত্যু গণনার যোগ্য নয়, কিছু অপমান স্বাভাবিক এবং সেই ব্যবস্থার ভেতরে ডায়ারের মতো মানুষ তৈরি হয় প্রতিদিন। জালিয়ানওয়ালাবাগের শিক্ষা একটাই: ব্যবস্থাকে শ্রদ্ধা করো। যে ব্যবস্থা মানুষকে মানুষ ভাবে না, সে ব্যবস্থাকে চ্যালেঞ্জ করো, কারণ ব্যবস্থা না পাল্টালে ডায়াররা আসতেই থাকবে। শুধু নাম বদলে, পোশাক বদলে, কিন্তু মনের ভেতরে একই ঘৃণা, একই অহংকার, একই নিষ্ঠুরতা, এবং সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে একমাত্র অস্ত্র স্মৃতি। জালিয়ানওয়ালাবাগ ভুলবেন না, কারণ যে জাতি ইতিহাস মনে রাখে সে জাতি ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে পারে। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।